ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনকাল প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক। সভাপতি, স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত করবেন সংসদ নেতা। সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী প্রারম্ভিক স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের সভাপতি কে হবেন, তার স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। 133টি অধ্যাদেশ আইনমন্ত্রী উত্থাপন করবেন এবং এরপরে রাষ্ট্রপতির ভাষণ হবে। ভাষণ দেওয়ার এখতিয়ার নেই রাষ্ট্রপতির, বলছে বিরোধী দল। জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত। স্পিকারের বিষয়ে যখন প্রস্তাব আসবে তখন এটা আমরা জানাবো। রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই। স্বৈরাচারের দোসর বিএনপি কেন যে তাকে দিয়ে সব ভাষণ দেওয়াচ্ছে পরিষ্কার নয়। আমাদের একটা দাবি আছে, এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ইরান ইসরায়েল সংঘাত অব্যাহত। হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে তেহরান। ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। যুদ্ধে বিপুল অর্থ খরচে উদ্বিগ্ন নেতানিয়াহু। বাড়তি তেল নেয়ার প্রবণতা থামছেই না। রপ্তানি পণ্যের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা। চট্টগ্রাম বন্দরে খালাস হচ্ছে ডিজেল। সরবরাহ 10% বাড়ানোর ঘোষণা বিপিসি। ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার ঘুষ কাণ্ডের অভিযোগের তদন্ত শুরু। ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের মামলায় জয় পলকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। এবারও অনেক লক্কর ঝক্কর বাস ঘষে মেজে ঈদ যাত্রার প্রস্তুতি। ফিটনেসবিহীন গাড়ি চলতে না দেওয়ার হুঁশিয়ারি। লাইন ও কোচ সংস্কারে ব্যস্ত রেলওয়ে। চলবে স্পেশাল ট্রেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকাল রীতি অনুযায়ী একদিন আগে সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হল সরকারি দলের সংসদীয় সভা। বৈঠক শেষে বিএনপির সংসদ সদস্যরা জানান, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা। বিধি অনুযায়ী কাল তাদের শপথ পড়ানোর পাশাপাশি অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। সংসদ অধিবেশনের সভাপতির নাম জানা যাবে সংসদ নেতার স্বাগত বক্তব্যে। 12 ফেব্রুয়ারি নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। সংবিধান অনুযায়ী নির্বাচনের ফলের গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে বসতে হয় সংসদ অধিবেশন। সেই হিসেবে বৃহস্পতিবার বেলা 11টায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয় বিএনপির সংসদীয় দলের বৈঠক। এতে প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করবেন, স্পিকারই বা কে হবে তা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে সংসদীয় কমিটি গঠন এবং কার্যপ্রণালী নিয়েও কথা বলেন সরকারদলীয় সদস্যদের। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ জানান, অধিবেশনের শুরুতে বক্তব্য দেবেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঘোষণা করবেন প্রথম অধিবেশনের সভাপতির নাম। বিভিন্ন বিষয় নিয়ে আগামীকাল সংসদ শুরু হচ্ছে, সেই সব বিষয় নিয়ে একই সঙ্গে আমরা পার্লামেন্টের সব দায়িত্ব নিয়ে আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ কালকে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে। আগামীকালকে আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী প্রারম্ভিক স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের সভাপতি কে হবেন। যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকার আজ পর্যন্ত আমাদের জানা মতে অ্যাভেলেবেল হয় নাই, সেই জন্য কে সভাপতিত্ব করবেন বিধি মোতাবেক উপস্থাপন করবেন, আহ্বান করবেন। আমরা সংসদ চিয়াজড়িত মতন বসবে না। আমাদের যেহেতু পুরনো স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, আমরা সংসদে একটা খালি চেয়ার দিয়ে শুরু করব। একজন কোরআন তেলাওয়াত করবেন মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সংসদ নেতা, তিনি ঘোষণা করবেন এই সভার সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতাকে। প্রস্তাব করার পর কোনো একজন সমর্থন করবেন, তারপর তিনি সেখানে সভাপতিত্ব করবেন। সেই সভায় আমরা মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করব। সাধারণত ক্ষমতাসীন দল থেকে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়ে থাকে। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল বাংলাদেশ জামাতে ইসলামকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। সালাউদ্দিন জানান, বৃহস্পতিবার ঘোষণা হবে স্পিকার ও ডেপুটি স্পিকারের নামও। তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। সংসদের বিধি মোতাবেক যে সমস্ত স্পিকার এবং ডেপুটি স্পিকারকে গ্রহণ করাবেন রাষ্ট্রপতি। এরপরে আবার অধিবেশন বসবে। সংসদে যে সমস্ত অর্ডিন্যান্সগুলো প্লেস করার কথা, উত্থাপন করার কথা 133টি অধ্যাদেশ আইনমন্ত্রী উত্থাপন করবেন এবং এরপরে
রাষ্ট্রপতির ভাষণ হবে। জাতীয় সংসদ অধিবেশন বসুক, তারপরে জনপ্রত্যাশা নিয়ে আমরা কথা বলবো এবং শহীদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা কথা বলবো এবং সমস্ত কিছু জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি সব কিছু আমরা ধারণ করবো ইনশাআল্লাহ। সভাপতি, স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পর বসবে মূল অধিবেশন। উত্থাপন হবে অন্তর্বর্তী সরকারের সময় হওয়া 133টি অধ্যাদেশের। রীতি অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর ঠিক হবে প্রথম অধিবেশনের সময়কাল। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী ইমরুল আহসান, সরাসরি যাব তার কাছে। আগামীকাল বেলা 11টায় জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে, ত্রয়োদশ সংসদ নির্বাচন, এবং একটি ব্যতিক্রমী ঘটনার মাধ্যমে এটি শুরু হচ্ছে। স্পিকারের যে চেয়ারটি সেটি খালি রেখে শুরু হচ্ছে এবং সংসদ নেতা অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান উনি সংসদ অধিবেশনের শুরুতে বক্তব্য রাখবেন এবং উনি একজনের নাম ঘোষণা করবেন বা প্রস্তাব করবেন যে সিনিয়র সংসদ সদস্য যারা আছেন, সিনিয়র পার্লামেন্টেরিয়ান, তাদের মধ্যে থেকে একজনকে উনি সভাপতিত্ব করবেন, অর্থাৎ উনি যে স্পিকারের আসনে বসবেন তার সভাপতিত্বে এই সংসদ অধিবেশনটি শুরু হবে এবং তার সভাপতিত্বেই স্পিকার এবং ডেপুটি স্পিকার কারা নির্বাচিত হবেন সেই বিষয়টি নির্ধারণ হবে। তারপর স্পিকার এবং ডেপুটি স্পিকার রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেবেন, তারপরে তারা আনুষ্ঠানিকভাবে এসে তারা এই দায়িত্ব নেবেন স্পিকার, তখন তার সভাপতিত্বে সংসদ অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ত্রয়োদশ সংসদ যে যাত্রা শুরু হচ্ছে কাল থেকে, শুরুতে একটি শোক প্রস্তাব গ্রহণ করা হবে যে বিগত দিনে যারা মারা গিয়েছেন, বিশেষ করে বেগম খালেদা জিয়া বা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে গণতন্ত্রের মাতা বলে উল্লেখ করে বিএনপি, তার নামে একটি শোক প্রস্তাব এখানে পাশ করা হবে, তার উপর আলোচনা হবে এবং আগামীকাল সর্বশেষ যে কার্যক্রম, যে রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনের কার্যক্রম সমাপ্ত হবে। কিছুক্ষণ আগে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম করেছেন, উনি বলেছেন যে তারা একটি গঠনমূলক এবং কার্যকর সংসদ উপহার দিতে চান এবং বিরোধী দলের পক্ষ থেকে তারা একটি গঠনমূলক এবং সহযোগিতামূলক সম্পর্ক আশা করছেন। জাতীয় সংসদ ভবন থেকে সহকর্মী ইমরুল আহসান। সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিরোধী দলের সংসদীয় সভা শেষে তিনি জানান, ডেপুটি স্পিকারের বিষয়ে প্রস্তাব পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগের দিন বুধবার সংসদ ভবনে উপস্থিত হন জামায়াত, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস সহ বিরোধী দলীয় সংসদ সদস্যরা। দুপুর 12টায় বিরোধী দলের সভাকক্ষে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠক করেন তারা। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, সংসদে বিরোধী দলের ভূমিকা নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে। ডেপুটি স্পিকার নির্বাচন হওয়ার কথা, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। সেখানে আমাদের ভূমিকা কি থাকবে, শপথ যেহেতু আমরা নিয়েছি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, সরকারি দল নেয়নি, আমাদের একটা দাবি আছে যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা। বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। আর ডেপুটি স্পিকার প্রসঙ্গে বলেন, সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর বিষয়টি ভেবে দেখা হবে। আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই। স্বৈরাচারের দোসর বিএনপি কেন যে তাকে দিয়ে সব ভাষণ দেওয়াচ্ছে এটা আমাদের কাছে পরিষ্কার নয়। তো এই বিষয়ে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি, সেটা আপনারা কালকে জানবেন। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংসদে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় জানান বিরোধী দলীয় সংসদ সদস্যরা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আবার একটু বিস্তারিত জানতে যাব সংসদ ভবনে, সেখানে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। জুনায়েদ, আমাদেরকে সবশেষ তথ্য যদি জানাতেন। জমজমাট যে সংসদের জন্য অপেক্ষা, আগামীকাল বৃহস্পতিবার সকাল 11টায় জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের যে অধিবেশনটি শুরু হতে যাচ্ছে, সেই অধিবেশনে কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় এবার দেখা যাওয়ার
প্রবল সম্ভাবনা রয়েছে বিরোধী জোটের অর্থাৎ জামায়াত এনসিপির যে 11 দলের যে জোটটি রয়েছে বিরোধী দলে তারা বসবেন আগামীকাল সংসদে। এবং এই সংসদটি শুরু হওয়ার আগে থেকেই অর্থাৎ সংসদ সদস্যদের যে শপথ অনুষ্ঠিত হয়েছে তারপর থেকেই যে সংসদ অধিবেশন শুরুর প্রক্রিয়া, নানাবিধ যে কার্যক্রম, সকল কিছুকে নিয়ে কিন্তু বিরোধী জোটের পক্ষ থেকে প্রবল বিরোধিতার একটি জায়গা উপস্থিত হয়েছে, যার একটি অন্যতম বিষয় হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদের যে বৈঠক, তাদের যে শপথ, তাদের যে কার্যক্রমগুলো সেটি এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে। যদিও সরকারের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত বলা হচ্ছে জুলাই সনদের প্রতি পূর্ণাঙ্গভাবেই তাদের অবস্থান রয়েছে এবং জুলাই বাস্তবায়নের ব্যাপারেও তারা অঙ্গীকারবদ্ধ সরকার বলছে। তবে বিরোধী দলের যে চাপ সেটি কিন্তু তারা রেখেই দিচ্ছেন সংবিধান সংস্কার পরিষদের যে শপথ সেই শপথটি নেয়ার জন্য। পাশাপাশি এখন পর্যন্ত যেটি প্রথা অনুযায়ী দেখা যায় যে সংসদ অধিবেশন যে ডাকার যে প্রক্রিয়া সেটি রাষ্ট্রপতি আহ্বান করেন এবং সেই প্রক্রিয়ার ধারাবাহিকতায় কিন্তু সংসদ শুরুতে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। এই জায়গাটিতেও জামায়াত এনসিপির যে 11 দলীয় জোটের যে বিরোধী জোটটি রয়েছে সংসদে, এই জোটের কিন্তু প্রবল আপত্তি রয়েছে। তারা কিন্তু বলছে যে রাষ্ট্রপতির এই সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই বলে জামায়াত এনসিপির যে বিরোধী জোট তারা তেমনটাই মনে করছেন। এবং পাশাপাশি যে বিষয়টি আরো রয়ে গিয়েছে যে ডেপুটি স্পিকারের একটি যে নতুন করেই এক ধরনের যে সৌজন্যতা বোধ সেই জায়গাটি থেকে কিন্তু সংসদীয় সৌজন্যতা শিষ্টাচারের সেই জায়গাটি থেকে সরকারি দল অর্থাৎ বিএনপির পক্ষ থেকে কিন্তু বিরোধী দলের কাছে আহ্বান জানানো হয়েছে এবং সেই আহ্বানের প্রেক্ষিতে জামায়াত এনসিপির 11 দলীয় জোটের যে বিরোধী পক্ষ তারা কিন্তু ডেপুটি স্পিকারের বিষয়ে এক ধরনের সিদ্ধান্তের কথা বলছে। তাদের যে আনুষ্ঠানিক ব্রিফিং সেই ব্রিফিং এই বিষয়ে পরিষ্কার করবেন বলে তারা জানিয়েছেন। এখন পর্যন্ত সংসদে এই ছিল সবশেষ পরিস্থিতি। জাতীয় সংসদ ভবন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। এবার ইরান ইসরায়েল যুদ্ধের খবর জানাবো। তেল আবিব, হাইফা ও জেরুজালেমকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আক্রমণ করা হয়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাতেও। ইরানের 400 লক্ষ্য বস্তুতে হামলার দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার তেহরানের সবচেয়ে ভয়াবহ হামলা চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে হরমুজ প্রণালীতে মাইন বসানো শুরু করেছে তেহরান। ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে ট্রাম্পের পর মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধের 11 দিন পার হলেও থামছে না ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার সামরিক উত্তেজনা। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্যের যুদ্ধের ময়দান। স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এ সময় সমগ্র অঞ্চল জুড়ে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। একই দিনে কাতারে 5টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে তেহরান। সেই সঙ্গে বাহরাইনের একটি আবাসিক ভবনে ইরানের ড্রোনের আঘাতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসেও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত ছিল। ইরানের কোদস প্রদেশে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে হিমশিম খাওয়া নেতানিয়াহু ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এ যুদ্ধ চালিয়ে যেতে অনেক অর্থ খরচ হচ্ছে, আর এ যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রতিরক্ষা বাজেট এবং যুদ্ধ প্রচেষ্টাকে সাহায্য করার জন্য আমাদের একটি বিশেষ বাজেট নির্ধারণ করতে হবে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের জাহাজ অতিক্রম করলে ধ্বংস করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসির নৌবাহিনী। এই প্রণালীতে এরই মধ্যে মাইন বসানো শুরু করেছে ইরান। মার্কিন গোয়েন্দারা উদ্বেগ জানান যে তেহরান চাইলেই হরমুজ প্রণালীতে হাজার হাজার মাইন স্থাপন করতে পারবে। হরমুজ প্রণালীতে মাইন না বসাতে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি জানান, এই মাইন না সরালে তেহরানের পরিণতি ভয়াবহ হবে। একই সঙ্গে 10টি নিষ্ক্রিয় মাইন বসানো নৌকা ধ্বংসের দাবি করেছেন তিনি। মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ইরানে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব বাংলাদেশে পড়েছে। গাড়িতে পর্যাপ্ত তেল থাকার পরও দেখা গেছে অনেকে আবার লাইনে দাঁড়াচ্ছেন। জ্বালানি সংকট, দাম বাড়ার শঙ্কায় বাড়তি তেল নিচ্ছেন অনেক ক্রেতা। এতে ভোগান্তি আরও বাড়ছে। পাম্প কর্তৃপক্ষ বলছে নিয়ম মেনেই জ্বালানি সরবরাহ করা হচ্ছে। এদিকে বিভাগীয় শহরে পেট্রোল ও অকটেন সরবরাহ 10% বাড়ানোর ঘোষণা দিয়েছে বিপিসি। ঢাকার পাম্পে পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে জ্বালানি সংকট ও দাম বাড়ার শঙ্কায় রেশনিং পদ্ধতিতে দেয়া হচ্ছে জ্বালানি তেল।
জ্বালানি পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। প্রাইভেট কারে 10 লিটার, বাইকে 3 লিটার আর রাইড শেয়ারিং বাইকে মিলছে 5 লিটার। পাওয়া যাবে কিন্তু অনেক মনে হয় আরো 1-2 ঘন্টা লাগতে পারে। আমি এখানে দাঁড়াইছি হলো 9টা 5-এ, এখন বাজে 10টা 1, এখন পর্যন্ত যেতেই পারি নাই। তেলের সংকটের জন্য আমি মোটরসাইকেল চালাই নাই, কিন্তু আজকে আমার এমার্জেন্সি কারণে বেরোইছি, এই কদিন এমার্জেন্সি লাগবে। সকাল 9টায় এখনো দাঁড়ায় আছি অফিস বাদ দিয়ে, তো এটাই আর কি অলমোস্ট 1.5 ঘন্টা। আমরা তেলই নিতে পারি না, অফিসে যাবো কিভাবে? মহাকালীর ওইখান থেকে লাইন ধরছি, এই পর্যন্ত আসতে 3 ঘন্টা লাগে। পাম্প কর্তৃপক্ষ বলছে জ্বালানির যথেষ্ট মজুত রয়েছে। গাড়িতে পর্যাপ্ত তেল থাকার পরও আবারও লাইনে দাঁড়ানোই বাড়ছে জটলা। একদম সেই মহাখালীর ডালের থেকে এই পর্যন্ত সিরিয়াল দিয়ে আসছি, ওইখান থেকে সময়টুকু লাগলো। শাইন কলেজে ওখানে দাঁড়িয়েছিলাম, 1.5 ঘন্টা পরে এখানে এসে তেলটা পেলাম। আমাদের তেল নিতে অনেক কষ্ট হচ্ছে, নিচ্ছি, চলতে তো হবে গাড়ি। 2 ঘন্টা যাবত লাইনে দাঁড়িয়ে আছি, তেল পাচ্ছি না। 3 দিন পরে আসলাম আর কি। রোজার ভিতরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অনেক কষ্ট হচ্ছে। চাহিদা মোতাবেক আমরা পেয়ে যাচ্ছি, আর সরকারি যে প্রজ্ঞাপন আছে সেই প্রজ্ঞাপন অনুসারে আমরা দিতে পারছি। তবে এখনো স্বাভাবিক পর্যায়ে আসে নাই, এখন যথেষ্ট পরিমাণ চাপ রয়েছে, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। এদিকে বিভাগীয় শহরগুলোতে পেট্রোল ও অকটেনের সরবরাহ 10% বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। রাজধানীর আসাদ গেটে আছেন আমাদের সহকর্মী অন্তরা সেন, তার কাছে আমরা যাব। অন্তরা, তেল কি পাচ্ছে? গরমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেই কিন্তু জ্বালানি তেল সংগ্রহ করতে পারছেন চালকরা। আমি এই মুহূর্তে আছি আসাদ গেটের সামনে। এই যে যদি একটু দেখাই, দীর্ঘ সারি কিন্তু গাড়ি আর বাইকের। রাস্তার অপর পাশেও একটি পাম্প রয়েছে, সেটিতেও কিন্তু গাড়ি আর বাইকের দীর্ঘ সারি। জানিয়ে রাখি, সরকারের থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে দেশে জ্বালানির যথেষ্ট মজুত রয়েছে, তবু মধ্যপ্রাচ্যের বাড়তে থাকা সংঘাতে জনগণের মনে কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই বাইক আর গাড়ি চালক যারা আছেন তারা ভিড় করছেন পাম্পগুলোতে। জ্বালানি পেতে ঘন্টার পর ঘন্টা বসে থেকে ভোগান্তি পোহাচ্ছেন তারা। এখানে এমনও আছেন যারা সকাল 9টা থেকে অপেক্ষা করে এখনও কিন্তু পৌঁছাতে পারেননি পাম্পের কাছে। অর্থাৎ লাইন যত বড় হচ্ছে ততই কিন্তু দীর্ঘ হচ্ছে অপেক্ষার প্রহর। আমরা সকালের দিকে ছিলাম বিজয় সরণিতে, সেখানেও কিন্তু একই চিত্র। সেখানেও কিন্তু গাড়ি বাইকের লাইন পৌঁছে গেছে মহাখালী ফ্লাইওভারের নিচ পর্যন্ত। এখানে জানিয়ে রাখি, এখানে যারা বাইকার আছেন তারা কিন্তু 2 থেকে 3 লিটার, আর যাদের প্রাইভেট কার কিংবা গাড়ি আছে তারা কিন্তু 10 লিটার পর্যন্ত অকটেন আর পেট্রোল সংগ্রহ করতে পারছেন। আর যারা রাইড শেয়ারিং বাইক চালাচ্ছেন তারা কিন্তু নিজেদের প্রমাণপত্র দেখানোর পরেই কিন্তু তারা 5 লিটার তেল জ্বালানি সংগ্রহ করতে পারছেন। এই ছিল আমার কাছে জ্বালানির সর্বশেষ খবরাখবর। সহকর্মী অন্তরা সেন আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আসাদ গেট থেকে। শুধু ব্যক্তিগত গাড়ি নয়, উৎপাদনমুখী শিল্পের যানবাহনেও মিলছে না প্রয়োজনীয় জ্বালানি। ব্যবসায়ীদের দাবি, এভাবে চললে ভেঙে পড়তে পারে তৈরি পোশাক, ওষুধ সহ নিত্য পণ্যের সরবরাহ ব্যবস্থাপনা। বিপর্যয় এড়াতে অগ্রাধিকার ভিত্তিতে উৎপাদনমুখী খাতে জ্বালানি সরবরাহ নিশ্চিতের তাগিদ অর্থনীতিবিদদের। SM আরেফিনের রিপোর্ট। ফিলিং স্টেশনে যেমন ব্যক্তিগত গাড়ির অপেক্ষা, তেমনি ডিপোতে অপেক্ষায় থাকছে পণ্যবাহী যানবাহন। রেশনিং পদ্ধতিতে দৈনিক 70 থেকে 220 লিটার পর্যন্ত তেল পাচ্ছে পিকআপ, কাভার্ড ভ্যান, ট্রাক। জ্বালানি তেলের এই বেঁধে দেওয়া সীমায় বিপাকে পড়েছেন উৎপাদনকারীরা। লম্বা লাইনে দীর্ঘ সময় পর কখনো কখনো তেল না পেয়েও ফিরতে হচ্ছে পরিবহনগুলোকে। এমন বাস্তবতায় তৈরি হয়েছে নিত্যপণ্য সরবরাহ বন্ধের শঙ্কা। জ্বালানি অভাবে আমরা সবগুলো ট্যাঙ্কার চালাতে পারছি না, ফলে আমাদের মিল্ক সংগ্রহ ব্যাহত হচ্ছে এবং আমরা ডিস্ট্রিবিউটর ঠিকমতো করছি না। যেই পরিমাণ গাড়ি দরকার, যে পরিমাণ ফকলিফট মুভমেন্ট করা দরকার, এক্ষেত্রে আমাদের কাজগুলো অনেক ব্যাহত হচ্ছে। জটিলতায় পড়েছে ওষুধ শিল্প। কারখানা থেকে গুদাম আর গুদাম থেকে ডিপো ও দোকানে ওষুধ পৌঁছাতে চাহিদা মতো মিলছে না জ্বালানি। ভোক্তা পর্যায়ে যাওয়ার পূর্বে যে কেমিস্ট শপ আছে, এখানে পৌঁছাতে গেলে তো পরিবহন ছাড়া পারবেন না। ঈদে ছুটির আগে উৎপাদনমুখী কারখানার বয়লার ও জেনারেটর চালু রাখতে দিনে অন্তত 500 লিটার ডিজেল সরবরাহ করতে ফিলিং স্টেশনগুলোকে নির্দেশনা দিতে বিদ্যুৎ ও খনিজ সম্পদ বিভাগে চিঠি দিয়েছে বিজিএমইএ, যদিও সুফল মেলেনি তাতে। পেট্রোল পাম্প মৌখিক নির্দেশ দিয়েছে, হ্যাঁ তাদের এইসব সার্টিফিকেট নিয়ে আসলে তাদেরকে 500 লিটার পর্যন্ত তেল দেওয়া যেতে পারে। দুঃখের বিষয় হলো ওইসব পেট্রোল পাম্পে রিজার্ভ তেলে নাই। সরকার যাতে ব্যবসায়ীদের প্রবলেমগুলা
কাছ থেকে অনুধাবন করে খুব শর্ট সময়ে ডিসিশন দিয়ে যাতে আমাদের প্রবলেমগুলো সলভ করে। এই অবস্থায় উৎপাদনমুখী শিল্পে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিতে জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। এটা যদি একটা লম্বা সময়ের জন্য যদি হয় তাহলে তো অবশ্যই এটা আমাদের উৎপাদন, আমাদের প্রতিযোগিতার সক্ষমতা, আমাদের রপ্তানি এগুলোর উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলবে। এদিকে আমদানি অব্যাহত রাখা সহ দেশের সব ডিপোতে নিয়মিত তেল পাঠানো হচ্ছে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ হলেও জ্বালানি সংকট কাটিয়ে উঠছে বাংলাদেশ। চট্টগ্রাম বন্দরের জলসীমায় অবস্থানরত 14টি জাহাজ থেকে 60,000 টন ডিজেল, 41,000 টন LPG এবং 2,47,000 টন LNG সহ অন্যান্য জ্বালানি খালাস চলছে। কার্যক্রম নির্বিঘ্ন করতে নৌবাহিনী ও কোস্টগার্ডের সহায়তা চেয়েছে বন্দর কর্তৃপক্ষ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা উপকূলের ডলফিন জেটিতে অবস্থান নিয়ে ডিজেল খালাস করছে সিঙ্গাপুর থেকে আসা জাহাজ লিয়ান হু। এতে আমদানি করা 30,000 মেট্রিক টন ডিজেল রয়েছে। ঠিক তার পাশে অপর জেটিতে 27,204 মেট্রিক টন ডিজেল খালাস করছে MT শিউচি নামের আরেকটি জাহাজ। এর বাইরে আগামী বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে চট্টগ্রাম বন্দরে আসবে প্রতিটিতে 30,000 মেট্রিক টনের বেশি ডিজেল বোঝাই আরও অন্তত 3টি জাহাজ। সমন্বয়হীনতার জন্য যাতে কোনো সংকট তৈরি না হয় সে বিষয়ে আমরা সচেতন রয়েছি এবং আমরা আশা করছি বাংলাদেশের এখন যে পরিস্থিতিটা রয়েছে সেটা আমরা খুব সফলভাবে এই সংকটটাকে মোকাবেলা করতে পারব। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরে মহেশখালী এবং কুতুবদিয়া এলাকায় অবস্থান নিয়ে 41,500 মেট্রিক টন LPG খালাস করছে 2টি জাহাজ। এছাড়া 1,26,000 মেট্রিক টন আমদানিকৃত LNG খালাস করছে আল জোর এবং আল জাসিয়া নামে আরও 2টি জাহাজ। অবশ্য 2-1 দিনের মধ্যে চট্টগ্রাম বন্দরে আসবে লুসাইল এবং আল গালাইল নামে আরও 2টি জাহাজ, যেখানে রয়েছে 1,25,000 মেট্রিক টন LNG। জাহাজ বার্থিংয়ের সঙ্গে সঙ্গে যাতে দ্রুততম সময়ের মধ্যে এটি যাতে খালাস করা হয়। আপৎকালীন জ্বালানি সংকট কাটানো গেল, আগামীতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের সাথে মজুদ সক্ষমতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। জ্বালানি তেল মজুদ আছে, 1 মাসের থাকার উচিত এবং আনুমানিক এরকম সময়ের মজুদ আছে। এরপরে আবার এখন নতুন নতুন জাহাজ আসতেছে। চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরের পাশাপাশি পতেঙ্গার গুপ্তখাল এবং ডলফিন জেটিতে খালাস হয় বিদেশ থেকে আমদানি করা সব ধরনের জ্বালানি। গুপ্তছড়াঘাট, ডলফিন ঘাটে যেসব জাহাজ ভিড়ছে সেসব জাহাজ থেকে দ্রুত তেল খালাস করে বাজারে নেওয়ার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তার স্টেক হোল্ডারদের। চট্টগ্রামের পতেঙ্গা থেকে কমল দে, সময় সংবাদ। দুপুরের সময় আরও থাকছে। কাগজে প্রতিষ্ঠান খুলে ঋণের নামে 25 কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদ সহ 36 জনের বিচার শুরু, 8 আসামিকে কারাগারে প্রেরণ। ঘুষকাণ্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি তদন্ত শুরু করেছে। চিফ প্রসিকিউটর বলেন, তদন্তে অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে জুলাই হত্যা মামলায় কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে 30 মার্চ অভিযোগ গঠনের আদেশ দেবেন ট্রাইব্যুনাল। জুলাই অভ্যুত্থানের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয় আওয়ামী লীগ আমলে গুম, খুন ও জুলাই হত্যাযজ্ঞের ঘটনার। ইতোমধ্যে রায়ও হয়েছে 3 মামলার। আগামী মাসে রায় ঘোষণা হবে আরও 1টি মামলার। এছাড়া সাক্ষ্য গ্রহণ ও মামলা প্রায় শেষের দিকে আছে আরও বেশ কয়েকটি। এসব মামলার কার্যক্রমে প্রসিকিউশনের একাধিক সদস্যের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগের কথা শোনা গেলেও এবার সদ্য সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের ঘুষ চাওয়ার অডিও ফাঁসের ঘটনা বিতর্ক বাড়িয়ে দেয়। স্বয়ং চিফ প্রসিকিউটরই বলেছেন, এমন ঘটনা বিচারকে প্রশ্নবিদ্ধ করে। কিন্তু পরবর্তীতে মনে হয়েছে যে তারা যে মঙ্গলবার চিফ প্রসিকিউটর ঘোষণা দেন তদন্ত হবে সব ঘটনার। গঠন করেন 5 সদস্যের তদন্ত কমিটি। বুধবার থেকে কমিটির কার্যক্রম শুরু হয়েছে বলে জানান আমিনুল ইসলাম। তিনি আরও বলেন, এই কমিটি সব ধরনের অনিয়ম তদন্ত করবেন। তদন্তে অনিয়ম পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তিবর্গ যদি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন, সেই বিষয়টি আমরা তথ্য উদ্ঘাটন করব। যদি তাদের বিরুদ্ধে সাবস্টেন্টিভ কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব।
এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের মামলার শুনানি হয়। তাদের বিচার শুরু হবে কিনা সে বিষয়ে 30 মার্চ আদেশ দেবেন ট্রাইব্যুনাল। এছাড়া সাক্ষ্য গ্রহণ হয় আরও বেশ কয়েকটি জুলাই হত্যাযজ্ঞের মামলার। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ 36 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। 5 এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। 3 আসামির জামিন নামঞ্জুর করে শুনানিতে হাজির 8 জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। নিজ প্রতিষ্ঠানের কর্মচারীর নামে ভীষণ ট্রেডিং নামে কাগজে কোম্পানি খোলান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। পরে মিথ্যা তথ্য ও জাল কাগজ দিয়ে ইউসিবি চট্টগ্রাম বন্দর শাখা থেকে তুলে নেওয়া হয় 25 কোটি টাকার ঋণ। এ ঘটনায় 2025 সালে মামলা করে দুদক। প্রাথমিকভাবে 31 জনকে আসামি করা হলেও তদন্তে আরও 5 জনের সংশ্লিষ্টতা মেলে। বুধবার এ মামলায় দুপক্ষের শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশ দেন বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক। আমরা দুদক পক্ষ আশা করছি এরকম একটা জঘন্য একটা অপরাধমূলক কাজ সংঘটিত হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি দ্বারা। আমরা আশা করব দ্রুত এই মামলার বিচার কাজ শেষ হবে। সাইফুজ্জামান জাবেদ সাবেক ভূমিমন্ত্রী এবং ওনার 25 কোটি আত্মসাতের ব্যাপারে একটা মামলা ট্রায়াল আসছিল। সবার বিরুদ্ধেই সাসপেন্ড আদেশ দিচ্ছেন এবং 3 জন আসামি জামিনে ছিলেন, ওনাদের উপর আজকে কাস্টাডি দেওয়া হয়েছে। 3 আসামির জামিন নামঞ্জুর করে শুনানিতে হাজির 8 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। আসামি পক্ষের আইনজীবীর দাবি ন্যায় বিচার পাননি তারা। আমাদের মনে হচ্ছে এটা মেকানিক্যালি একটা রায়ের দিকে নিয়ে যাওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য একটা মেকানিক্যাল ওয়েতে রাষ্ট্রপক্ষ দুদক আগাচ্ছে। আমরা এই কারণে ন্যায় বিচার বঞ্চিত হব বলে আমরা আশা করছি। 5 এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেছেন আদালত। সময় সংবাদ, চট্টগ্রাম। দুদকের মামলায় জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর। সকালে ঢাকার সিএমএম আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে 5 মার্চ সন্ত্রাস বিরোধী আইনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি। এতে কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানান তার আইনজীবীরা। গত বছর 14 ডিসেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যায় পুলিশের গোয়েন্দা বিভাগ। পরে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগে আনিস আলমগীর সহ 4 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। ঈদ ঘিরে নাটোরের লক্কর ঝক্কর বাস মেরামতে ব্যস্ত শ্রমিকরা। পরিবহন মালিকদের দাবি দুর্ঘটনার রোধে বাস মেরামত করা হচ্ছে। ঈদযাত্রা নিরাপদ করতে সড়ক মহাসড়কে ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধের দাবি যাত্রীদের। আলমামুরের তথ্য রোকনুজ্জামানের ছবিতে রিপোর্ট। ঈদ সামনে রেখে নাটোরের ওয়ার্কশপগুলোতে লক্কর ঝক্কর বাস মেরামতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। জেলার শহরতলির হরিশপুর এলাকার বিভিন্ন ওয়ার্কশপে ফিটনেসবিহীন অন্তত 100 যাত্রীবাহী বাস মেরামত করা হচ্ছে। 25 রোজার মধ্যেই কাজ শেষ করে মালিকদের কাছে হস্তান্তরের আশা শ্রমিকদের। ঈদ মৌসুম হলে আমাদের কাজের চাপ আসলে অনেক হয়। এই গাড়িগুলো আমাকে ঈদের 5-7 দিন আগে ডেলিভারি করতে হবে। সব সময় ঈদের আগে গাড়িগুলা চাই যে একটু ভালো করে রাখি যাতে মানুষের সমস্যাটা না হয় রাস্তার। ঈদযাত্রা নিরাপদ করতে সড়ক মহাসড়কে ফিটনেসবিহীন বাহন চলাচল বন্ধের দাবি যাত্রী ও বাস চালকদের। ভালো গাড়ির ব্যবস্থা যেন করে, লোকজন যেন নিরাপদে যাতায়াত করতে পারে। অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। গাড়ি আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করব যাতে মানুষ ঠিক মতন গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। যানজট নিরসনে পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। আমরা চেকপোস্ট স্থাপনের মাধ্যমে অত্র থানা এলাকায় যেন কোনো ফিটনেসবিহীন গাড়ি বা লক্ষ্যজনক বাস যেন না চলতে পারে বা ওভারলোড না নিতে পারে সে আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করতেছি। বাস মিনিবাস মালিক সমিতির হিসেবে প্রায় 1 লাখ মানুষ বিভিন্ন জেলা থেকে নাটোরে ঈদ করতে যান। সময় সংবাদ, নাটোর। ঈদযাত্রায় ফিটনেসবিহীন বাস সড়কে নামতে দেয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার। সকালে মহাখালী বাস টার্মিনালে মতবিনিময় সভার আয়োজন করে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সেখানে উপস্থিত হয়ে ডিএমপি কমিশনার বলেন, ফিটনেসবিহীন বাস চললে এবং নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি টাকা নিলে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় ঈদে হাইওয়েতে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধে পুলিশের সহযোগিতা চেয়েছেন পরিবহন মালিক সমিতির নেতারা। লক্কর বাস যাতে রাস্তা না নামে এই জন্য আপনাদের সহযোগিতা কাম্য। পাশাপাশি বিআরটিএ সহ বিভিন্ন ম্যাজিস্ট্রেটরা
মোবাইল কোর্ট পরিচালনা করবে লক্কর বাস যেখানে মেরামত করা হয়। পোশাকি পুলিশ, অস্ত্রধারী পুলিশ ব্যাপক হারে মোতায়েন থাকবে বাস টার্মিনাল সহ বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায়। ব্যাপক সংখ্যায় ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। শুধু বাস টার্মিনাল না, লঞ্চ টার্মিনাল, রেলওয়ে সহ সব জায়গায় ব্যাপকভাবে ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা যতটা না সিরিয়াস, আমরা তার চেয়ে বেশি সিরিয়াস এই আগামী ঈদ যাত্রা নিরাপত্তা এবং ট্রাফিক জ্যাম কমানোর জন্য। ঈদ সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে পশ্চিমাঞ্চল। রেলপথ সংস্কার, রেল ক্রসিং ও কোচ মেরামতে কাজ চলছে দ্রুত গতিতে। বিস্তারিত মওদুদ রানার রিপোর্টে। রেল লাইনের কোথাও স্লিপার ভাঙা, আবার কোথাও নেই স্লিপারের ক্লিপ। উঁচু নিচু আঁকাবাঁকা লাইনে রয়েছে পাথরের ঘাটতিও। এ দশা পশ্চিমাঞ্চল রেল লাইনের। গত বছরে রেলের লাইন ভেঙেছে অন্তত 250 স্থানে। বেড়েছে রেল লাইনচ্যুত হওয়ার ঘটনা, কমেছে ট্রেনের গতি। শুধু তাই নয়, 1 কিলোমিটার রেলপথে 59টি জয়েন্ট থাকে, অথচ এসব জয়েন্টে 236টি নাটবল্টু থাকার কথা থাকলেও আছে মাত্র 189টি। আব্দুলপুর থেকে আপনার হলো চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত একটু ঝাঁকুনিটা বেশি হয় এবং ভাঙ্গা মাঝে মধ্যে পাওয়া যায়। ট্রেনের ভিতরকার এবং বাহিরকার পরিবেশ সব দিক থেকে একদম বাজে একটা অবস্থা, প্রচুর ঝাঁকায় ট্রেন। স্লিপারগুলো অনেক সময় নাট বল্টু বারবার গাড়ি যাওয়ার সময় ধাক্কা খায়, নষ্ট দোকান থেকে খসে যায়, অনেক সময় খসে পড়েও যায়, সেক্ষেত্রে গাড়ির দুর্ঘটনা আসতেও পারে, বলা যাবে না। এজন্য ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে লাইন মেরামত সহ সব ধরনের প্রস্তুতি নিচ্ছে রেল বিভাগ। কিছু স্লিপার নষ্ট হয়েছে, পর্যায়ক্রমে আসছে, আমরা আস্তে ধীরে লাগাচ্ছি। ঈদকে কেন্দ্র করে আমাদের রেলপথ রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। রেলটা যেটা, সে রেলের বয়স অনেকগুলো অতিক্রান্ত হয়ে গেছে, ইকোনমিক লাইফ শেষ হয়ে গেছে। রেলগুলো প্রতিস্থাপন করা হবে। পশ্চিমাঞ্চল রেলপথ রয়েছে 1900 কিলোমিটার, আর চলাচল করে 120টি ট্রেন। এছাড়া ঈদ উপলক্ষে পার্বতীপুর জয়দেবপুর রুটে 2 জোড়া স্পেশাল ট্রেন চলবে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। রাজধানীতে জমে উঠেছে ঈদ কেনাকাটা। সবশেষ খবর জানবো এই মুহূর্তে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আছেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। ঈদ কেনাকাটার কি অবস্থা? রমজানের শেষ দিকটা এসে জামা কাপড় কেনার পালা চুকিয়ে সাধারণত ক্রেতারা ভিড় করেন জুতো কিংবা কসমেটিক্স জুয়েলারির দোকানে। এই মুহূর্তে মোটামুটি একটু বেশি ভিড় তুলনামূলক লক্ষ্য করা যাচ্ছে জুতোর দোকানগুলোতে। রাজধানীর সবগুলো শপিং মলেই কিন্তু জুতোর দোকানগুলোতেই ভিড়টা একটু বেশি, কারণ ক্রেতারা বলছেন তারা রমজানের শুরুর দিক থেকেই পছন্দ মতো পোশাক কিনেছেন এবং এরপরে এই সময়টাতে মূলত তারা সেই পোশাকের সঙ্গে মিল রেখে সামঞ্জস্যপূর্ণ জুতোর দিকে জুতো দেখছেন, জুতো কেনাকাটা করছেন। এবং আমাদেরকে বিক্রেতারা যেমনটা বলছেন যে গেল কয়েক বছরের তুলনায় এবছর রমজানে তাদের বেচা বিক্রি কিন্তু বেশ অনেকটাই ভালো, বেশ ভালো সাড়া পাচ্ছেন ক্রেতাদের। এবং দুপুরের পর থেকেই ক্রেতার সমাগম সাধারণত শপিং মলগুলোতে বাড়ছে। বিপণীগুলোতে এখনও ক্রেতাদের সমাগম রয়েছে, তারা এখনও পোশাকের দোকানে আছেন, তবে পোশাকের কেনাকাটা শেষ করে বেশিরভাগ ক্রেতারাই আসছেন জুতার দোকানে। এবং এবছর দেখা যাচ্ছে যেমনটা আমাদেরকে ক্রেতারা বলছিলেন, বিক্রেতারা বলছিলেন যে ফ্যাশনেবল ড্রেসগুলোর সঙ্গে তারা চেষ্টা করছেন হাই হিল, বিশেষ করে নারী যেসব ক্রেতারা আছেন তারা হাই হিল, পেন্সিল হিল বা বক্স হিল এই ধরনের ফ্যাশনেবল জুতোগুলো তারা কিনছেন। এবং পুরুষদের পছন্দের তালিকায় বরাবরের মতোই পাঞ্জাবির সঙ্গে মানানসই লোফার কিংবা স্লিপার যে জুতাগুলো আছে সেইগুলোই কিন্তু তাদের পছন্দের তালিকায়। একটু দামের কথা যদি বলি, ঈদ কেনাকাটায় প্রতি বছরই একটি বড় সংখ্যক ক্রেতারা আসলে অভিযোগ করেন যে দাম এবং মানের মধ্যে বেশ ভালো তফাৎ দেখা যায়, দাম নিয়ে তাদের কিছুটা অসন্তোষ থাকে। এবছর আসলে আমরা দেখছিলাম ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, যদিও বিক্রেতারা বলছিলেন যে দাম তারা চেষ্টা করেছেন সব ধরনের ক্রেতাদের সাধ্যের নাগালে রাখার। তবে ক্রেতারা বলছেন, কেউ কেউ বলছেন যে হ্যাঁ দাম এবং মান প্রায় কাছাকাছি রয়েছে, দাম সাধ্যের নাগালে রয়েছে, এবং কেউ কেউ বলছেন যে কিছুটা বেশি দাম নেওয়া হচ্ছে পণ্য ভেদে। এবং যেমনটা বলছিলাম যে দুপুরের পর থেকেই মূলত রাজধানীর শপিং মলগুলোতে ক্রেতার সমাগম বাড়া শুরু হয়েছে। তবে আমাদেরকে বিক্রেতারা যেমনটা বলছিলেন যে গেল কয়েকদিন ধরে, বিশেষ করে 15 রমজানের পর থেকেই কিন্তু উপচে পড়া ভিড় তারা লক্ষ্য করছেন, তবে সবচেয়ে বেশি ভিড় তারা
দেখেন সাধারণত সন্ধ্যার পরে, ইফতারের পরে। এই মুহূর্তে আমরা আছি রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। আমরা দেখছি যে ক্রেতারা কিন্তু দুপুরের পর থেকেই আসছেন এবং তাদের পছন্দসই কেনাকাটা করছেন, এবং অনেকেই আমাদের কাছে যেমনটা বলছিলেন যে ইতিমধ্যেই তাদের 90% কেনাকাটা কিন্তু এরই মধ্যে তারা শেষ করে ফেলেছেন, এবং বাকি কেনাকাটার জন্য তারা এখন একদম শেষ মুহূর্তেই তারা আসলে ঘোরাঘুরি করছেন শপিং মলগুলোতে। তো এখন পর্যন্ত ঈদ কেনাকাটার এই ছিল আমার কাছে সবশেষ খবর। জিন্নাত আরা জশোয়া যোগ দিয়েছিলেন পান্থপথের একটি বিপণী বিতান থেকে। একটু ভালোবাসা ভালো করতে পারে মন। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। এবার বাণিজ্যের সংবাদ। ঈদ সামনে রেখে বগুড়ার সেমাইয়ের চাহিদা বেড়েছে। স্বাদে মানে সেরা হওয়ায় এখনকার চিকন ও লাচ্চা সেমাইয়ের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে। তবে গতবারের তুলনায় এবার চিকন ও লাচ্চা সেমাইয়ের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। হাতের জায়গা দখল করে নিয়েছে আধুনিক যন্ত্রপাতি, কারিগরের সুনিপুণ দক্ষতায় তৈরি হচ্ছে চিকন ও লাচ্চা সেমাই। বগুড়া ব্রেড বিস্কুট অ্যান্ড কনফেকশনারি মালিক সমিতির তথ্য মতে জেলায় প্রতি বছর ঈদের বাজারে অন্তত 250 কারখানায় প্রায় 17,000 টন লাচ্চা সেমাই উৎপাদন হয়। এসব সেমাই উত্তরাঞ্চল ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট সহ দেশের সব জেলায় যায়। এজন্য রাত দিন সেমাই তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। গরুর দুধ থেকে এখানে আমাদের ঘি তৈরি করে আমরা লাচ্চাটা সেই ঘি দিয়ে আমরা লাচ্চা ভাজি। মান খুবই ভালো, যার জন্য আমাদের মালই থাকতেছে না। 1200 টাকা থেকে 1300 টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে, আর ডালজা ভাজা লাচ্চা সেমাই 250 থেকে 300 টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে। এদিকে সেমাই ব্যবসার সঙ্গে জড়িতদের সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। আমাদের প্ল্যান আছে, আমরা ওনাদেরকে প্রশিক্ষণ দেবো, পাশাপাশি ওনাদেরকে অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য আমরা ওনাদেরকে ডাকবো, ডেকে ওনাদের সাথে আমরা করব, একটা ওয়ার্কশপ টাইপের করব, যাতে করে ওনারা এই বিষয়গুলো অবগত হন এবং আরো বেশি পরিচ্ছন্নভাবে এই কাজগুলি করেন। জেলার অন্তত 2,500 মানুষ লাচ্চা সেমাই উৎপাদনের কাজে নিয়োজিত। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজের খবর। দীর্ঘ 11 বছর পর দ্বিপাক্ষিক সিরিজে টাইগারদের মুখোমুখি হয়েছে পাকিস্তান। মিরপুরে প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করছে মেইন ইন গ্রিন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ বিনা উইকেটে 18 রান। 4 অভিষিক্তকে নিয়ে একাদশ সাজিয়েছে পাকিস্তান। 2008 সালের পর প্রথমবারের মতো ওয়ানডের এক ম্যাচে এত বেশি ডেবিউট্যান্ট মেইন ইন গ্রিনে। তবে অবাক করে বাংলাদেশ একাদশ থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। শেষ ওডিআইতে ক্যারিবীয়দের বিপক্ষে 91 রান করেছিলেন এই ওপেনার। তবে টাইগারদের মূল চ্যালেঞ্জটা মিডল অর্ডারে। সাফল্য পেতে সেখানে যুক্ত করা হয়েছে আফিফ লিটনকে। এই মুহূর্তে মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। সরাসরি যাব তার কাছে। আজকে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কিন্তু টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। টসের মতো করে কিন্তু সিরিজটাও জিততে হবে মেহেদী হাসান মিরাজের জন্য, কারণ তার জন্য কঠিন একটা চ্যালেঞ্জ, কারণ তিনি অধিনায়ক হওয়ার পর থেকে কিন্তু পারফরমেন্সটা কিংবা দলের পারফরমেন্স সিরিজ জয়ের যে রেশিও সেটা কিন্তু একেবারে তলানিতে চলে গেছে। বলা যায় যে সেই জায়গা থেকে মেহেদী হাসান মিরাজের জন্য একটা পরীক্ষা, কারণ যেহেতু 2027 ওয়ানডে বিশ্বকাপ আছে, যদিও তিনি মূলত সময় চেয়েছেন এই দলটাকে গুছিয়ে নেওয়ার জন্য বিশ্বকাপ পর্যন্ত। তার পাশাপাশি যদি বলি যে বাংলাদেশের যে একাদশটা সাজানো হয়েছে আজকের এই প্রথম ম্যাচে, সেখানে আমরা দেখেছি যে মিডল অর্ডারে পরিবর্তনের কথা যদি বলি সেক্ষেত্রে আফিফকে যুক্ত করা হয়েছে। ওপেনিংয়ে সাইফ এবং কি তানজিদ তামিম, তাওহিদ হৃদয় রয়েছেন, শান্ত রয়েছেন, লিটন দাস, তাছাড়া মেহেদী হাসান মিরাজ অবশ্য 7 নম্বর পজিশনে ব্যাট করবেন। রিশাদ, তাসকিন, মুস্তাফিজ এবং কি নাহিদ রানা, 3টা পেসার রয়েছে এবং 2 স্পিনারকে নিয়ে মাঠে নেমেছে। পাশাপাশি সাইফ হাসানকে আমরা দেখি যে বোলিংয়ে তিনি যেই ঘরোয়া টুর্নামেন্টগুলো হয়েছে কিংবা ইন্টারন্যাশনালও তার হাত থেকে কিন্তু ভালো সাপোর্ট পাওয়া গেছে তার বোলিং থেকে। তবে এখন যেই গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে পাকিস্তানের যারা যে টপ অর্ডার রয়েছে কিংবা ওপেনিং যে পার্টনারশিপটা রয়েছে সাহিবজাদা ফারহান এবং মাস সাদাকাত, এই দুজনকে আসলে যত দ্রুত সম্ভব ব্রেক থ্রু দিতে হবে, কারণ
পাকিস্তানের বেশিরভাগ ক্রিকেটার এই একাদশে কিংবা স্কোয়াডে যারা রয়েছেন বেশিরভাগই কিন্তু এখানে বিপিএল খেলে গেছেন, এই উইকেটটা সম্পর্কে ভালো জানেন। তারা যদি আসলে থিতু হয়ে যান তাহলে কিন্তু বড় স্কোর দাঁড় করিয়ে দিতে পারে। সেই জায়গায় বোলারদের সেই যে পরিকল্পনা কিংবা যে জায়গা বল করা উচিত সেই জায়গায় বল করে যাওয়া উচিত। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর মিরপুর থেকে। এরপর থেকে সহকর্মী তারেক হাসান শিমুল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন কাল। সভাপতি, স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী দল। ইরান ইসরায়েল সংঘাত অব্যাহত। হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে তেহরান। ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। যুদ্ধে বিপুল অর্থ খরচে উদ্বিগ্ন নেতানিয়াহু। এবং বাড়তি তেল নেয়ার প্রবণতা থামছেই না। চট্টগ্রাম বন্দরে খালাস হচ্ছে ডিজেল। সরবরাহ বাড়ানোর ঘোষণা বিপিসির। পাম্পে সেনা মোতায়েনের দাবি মালিকদের। এ ছিল দুপুরের সময়। এরপর বিকেল ৩টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনাম। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। বিকেল ৩টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।